হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন একটা ল্যাম্প স্কিন। এটা আমার গরুর প্যাটের সাথে হয়েছে। এটা এত বড় আকার ধারণ করছে যেটা বলার বাহিরে। আর এটা মনে করেন যে হয়তো 3-4 দিনের মধ্যে খুলে একবারে পড়ে যাবে। দেখেন এর পুরো শরীর থেকে ফাটা শুরু হয়ে গেছে, এই নডিউলগুলো ফাটতেছে। আসলে ভিউয়ার্স, গরুটা অনেক শখ করে কিনছিলাম, ভাবছিলাম সুস্থ, কিন্তু নিজেই যেহেতু পছন্দ করে কিনছি, ভুল আমার ভাগ্য আমি তৈরি করে নিছি। এটাতে আমারই দোষ। তো এখন কিচ্ছু করার নাই। আর শরীর থেকে অসংখ্য পরিমাণের লোম মনে করেন যে একদম গোড়া থেকে উঠে যাবে হয়তো, বা আর এই লোমগুলা দ্বিতীয়বার আর উঠবে না। গরুটার চেহারা হয়তো দেখতে অনেকটা বিচ্ছিরি হয়ে যাবে। এখন আমার ভুলে আমি পাপের শাস্তি ভোগ করতেছি, কিচ্ছু করার নাই। বিশেষ করে আর এই জায়গাটার মনে করেন যে লোম চামড়াটাতে উঠে যাবে, এটা খুব বেশি খারাপ লাগতেছে আমার, যে এত সুন্দর একটা গরুর চেহারা বিভৎস হয়ে যাবে। এখন বিভৎস হলে করার কিছু নেই হয়তো, বা এই গরুটা কুরবানির জন্য কেউ কিনবে না, এই গরুটা ওই কষায়েরা কিনবে মানুষের মাংসের চাহিদা পূরণের জন্য। তবে সেটা এখনও না, বহুত দেরি আছে, কিছু করার নাই। আসল কথা, আমার মন অনেক খারাপ। এই স্বাধীন বাংলাদেশে আমার মন অনেক খারাপ হয়ে গেল যে আমি যদি গরুটা যদি আমি দেখে শুনে যদি একটা ভালো গরু যদি কিনতাম, ভালো গরু যদি ইনস্টল করতাম, তাহলে কিন্তু আমার এত ভোগান্তি হইতো না, এত টেনশন হইতো না, এত ঝামেলাও হইতো না। এখন কিচ্ছু করার নাই। এখন যাই হোক, অকাম যেহেতু করে ফেলছি, এখন তো শাস্তি ভোগ করতেই হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তার মধ্যে ভিউয়ার্স, হঠাৎ করে হতাশা কাজ করতেছে। গরুর কাজ এতটা সহজ না, অনেক বেশি পরিশ্রম। আর পুরুষ মানুষেরা কিন্তু কোনোদিনও চার দেয়ালে বন্দি থাকার মতন প্রাণী না। পুরুষ মানুষেরা বাইরে যেতে চায়, বাইরে ঘুরতে চায়, হ্যাঁ, পাশাপাশি কর্মও করতে চায়। কিন্তু আমার বর্তমান যে একটা অবস্থা, আসল কথা আমি বাইরে ঘোরার মতন সময় পাই না। আমার দম আটকে আসে মাঝে মধ্যে, আমার খুব বেশি খারাপ লাগে। আমার একটা সময় এরকম ছিল, আমি মনে করেন যে ঘুরতাম ফিরতাম, আনন্দ করতাম, আর স্বপ্ন দেখতাম যে আমার একটা খামার হবে, আমার বাইক থাকবে, আমার বাড়ি থাকবে, আমার গাড়ি থাকবে, অনেক কিছু নিয়ে আমি স্বপ্ন দেখতাম। কিন্তু এখন বর্তমান যে একটা অবস্থা, আমার জানা নাই আসল কথা কি হবে আমার সাথে। আমি এক প্রকারের বলতে পারেন আমি হতাশায় আমি পাগল হয়ে যাচ্ছি। এখন আল্লাহ তাআলা কী যে রাখছে আমি জানি না, তিনি অবশ্যই ভবিষ্যৎ জানেন। এবং আমি কি করব সেটার উপরে আমি কি করব সেটা আল্লাহ তাআলা আগে জানে বিধেয় আর কি, এটাই হলো ভবিষ্যৎ জানা আর কি। এমনটা না যে আল্লাহ তাআলা যেটা ভবিষ্যৎ বানিয়ে রাখছে সেটাই হবে, মোটেও তা না। যাই হোক, এটা হলো আমার একটা কবুতরের বাচ্চাটারও অবস্থা খুব একটা ভালো না। বসন্ততে মনে করেন ওর পুরো শরীরটা মনে করেন ভরে গেছে। পাশাপাশি আমার একটা মুরগির বাচ্চা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। তো সেটা বিষয় না, যত্ন তো করতে হবে, যত্ন ছাড়া কিন্তু ঠিক হবে না ভিউয়ার্স। যাই হোক, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম হলো বিগারি অ্যাগ্রো ফার্ম। আর সত্যি বলতেছি, জানি না অভাব নামের অর্থটা কখন আমার লাইফ থেকে বিদায় নিবে, চিরবিদায় নিবে। আসলে অবৈধভাবে অর্থ ইনকাম না করলে এই সমাজে কেউই কোনোদিন ধনী হতে পারবে না। আর প্রত্যেকটা ধনী অবৈধ টাকা উপার্জন করে ধনী হয়েছে, এটা আমি বিশ্বাস করি। ধনীরা বিশ্বাস করে না। ধনী দলালেরা ঘুষ খায়, সুদ খায়, মেরে ধরে খায়, খেয়ে মনে করেন যে ধনী দলালেরা বড় হয়। যাই হোক, এটা আমার বাসার বহুত পুরানো আমলের গেট। আমার বাসা একদম রাস্তার সাথে। দেখেন আমার বাসার সামনে রাস্তা, দেখেন একটা পাগল ছিল ওখানে বসে আছে, একটা কুকুর বসে আছে, শুয়ে আছে। এটার নাম হলো অরিও, যাকে মোটামুটি সবাই চেনে। আর এই দোকানটা আমার, রাস্তাটা হলো সরকারের। বর্তমানে এই হলো আমার অবস্থা বাড়ির। আসল কথা, টাকা পয়সা থাকলে আমি একটা বাসা বানাতাম, বাসা বানায় ভাড়া দিতাম, সেখান থেকেও টাকা ইনকাম হইতো। কিন্তু আসলে যার জায়গা আছে তার টাকা নেই, যার টাকা আছে তার জায়গা নেই। আবার অনেকের টাকা জায়গা দুটোই আছে, কিন্তু তার আবার সুদের কারবারি কিংবা আরও অনেক কিছু। এটা আমার কবুতরের একটা নামার স্থান। ওই পাশের বাসাটা দেখতে পাচ্ছেন, বিল্ডিং বাড়ি,
এরা নিহায়াতে অনেক বড় লোক, কোটিপতি, বড় লোক। আর বর্তমান সমাজে তো মানুষের যোগ্যতা যাচাই করা হয় তার বাপের বিল্ডিং দেখে। যার বাপের যত বড় বিল্ডিং, যার যত বড় বিল্ডিং, সে তত বড় ধনী, তার তত বেশি সম্মান। এবং যারা থাকে টিন শেড বাসায়, তারপরে হলো বাঁশের বেড়ার বাড়িতে, এরা হলো গরিব। এদেরকে সাধারণত অনেক নিচু চোখে দেখা হয়, ছোট চোখে দেখা হয়। আচ্ছা, সেটা বড় বিষয় না। দিন শেষে কিন্তু আমরা সকলে মানুষ। মারা গেলে কিন্তু অবশ্যই সাদা কাপড়ের কাপড় পরে ওই 3.5 হাত কবরের ভিতরে যাইতে হবে। এই একটা স্থান ব্যতীত সমস্ত জায়গায় আমরা মানুষেরা মানুষদেরকে ছোট করি, মানুষেরা মানুষদেরকে বড় করি, বিভিন্ন চোখে বিভিন্ন মানুষকে দেখে থাকি। তবে আমি খুব একটা মানে ভালো নাই, টেনশনে আছি, কারণ আমার এই ফোনটা হারাই গেছিলো। যাই হোক, ফোনটা হারাইছি, হারানোর পরে কি আর করার, মনটা খারাপ হয়ে গেল যে ফোনটা হারাইছি। ফোনে আমার জিমেল সেট আপ করা, আরও অনেক পার্সোনাল জিনিসপত্র ছিল, সব কিছু মিলায়ে আমার মনটা আরও ভেঙে গেছিলো। কিন্তু যে ফোন পাইছিল সে মনে করেন আমার ফোনটা ফেরত দিয়ে দিছে। কীভাবে কি, মানে আমি বাইরে গেছিলাম, যাই হোক ফোনটা পকেট থেকে যাই হোক পড়ে গেছিলো, অত খোলাসা করে বলতে চাচ্ছি না। তো সেই দিন অনেকবার ফোন দিছিলাম যে ফোনটা যেহেতু বন্ধ করেনি সেহেতু হয়তো কোনো ভালো মানুষের হাতেই গেছে, কিন্তু রাতের বেলা ফোনটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো। তো যার কারণে আর আশা ছেড়ে দিলাম। কিন্তু মজার যে একটা বিষয়, ফোনটা যে পাইছিল সে পরের দিনে নিজ থেকেই কল ব্যাক করছিল, আমার নাম্বার থেকে আমাকেই কল দিছিল। যাই হোক, তারপরে কথাবার্তা বললাম, বলে সে ফোনটা যেয়ে নিয়ে আসলাম, তাকে দিতে হলো প্রায় 2000 টাকার মতো। যাই হোক, সেখানেও আমার 2000 টাকা লস হলো, কিন্তু 2000 টাকা গেছে। এতে করে আমার আফসোস কম, কারণ একটা ফোন কিনতে আমার লাগতো না হলেও 7 থেকে 8 হাজার টাকা, একটা সেকেন্ড হ্যান্ড ভালো ফোন কিনতে গেলে। আর আমি হয়তো এই ফোনটা কিনতে কিন্তু অনেক দেরি হয়ে গেল নি। তো এখান থেকে একটা জিনিস শিখলাম যে আসলে আমাদের দেশে বলেন বা পুরো পৃথিবীতে বলেন, সবাই খারাপ না, আবার সবাই ভালোও না। আর অনেকে মানুষ হয়ে মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষকে ঠকায়। আমি নিজে যে এরকম সহজ সরল টাইপের একজন মানুষ, আমাকে মনে করেন যে মানুষ ঠকায়। কীভাবে ঠকায়? আমার একটা দোকান আছে, মুদির দোকান। কি করে মানুষেরা আসে, 2-4 দিন নগদে জিনিস কিনে তারপরে বলে ভাই টাকা নাই। যাই হোক, তারপরে আমি বাকিতে দিই। তো বাকিতে দিলাম, ঠিক আছে, কিন্তু সেই বাকিটাতে নেওয়ার পরে যে সময় সাপেক্ষে আমাকে যে টাকাটা ফেরত দিবে, তাদের এটা মনেই থাকে না, তারা এটা ভুলে যায়। চাইলে বলে দিবনি, এই করতে করতে মনে করেন যে ভুলে যায়। আসলে আমি আমার জীবন কাহিনীটাই আর কি মানে বলতেছি, এখানে কিছুই করার নাই। আর আমি কিছুটা মনে করেন যে হাবা গোবা মানে আলা ভোলা টাইপের একটা মানুষ, মানে আমার মাথার বুদ্ধি অনেক কম, আমি অনেক কম বুঝি। বলতে পারেন যে আমার মাথার ব্রেন 100%-এর মধ্যে 99% নাই, 1% আছে। সেই 1%-এর জোর দিয়েই এখানে মনে করেন যে কথা বলতেছি। এভাবেই মনে করেন যে চলতেছে, চলুক, দেখা যাক কতদূর আগাইতে পারি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বা সাপোর্ট দেন, তাহলে হয়তো এখান থেকে আমি সামনে আরও ভালো কিছু করতে পারবো আশা করি। তা না হইলে হয়তো বা হারায় যাব। তো এটা হলো একটা ড্রপ, নেভাব্রিন নাম। এই ড্রপটা মনে করেন যখন আমি আমার গরুর শরীরে যখন কোথাও পোকা টোকা দেয়, তখন আমি এই ড্রপটা দিয়ে থাকি। দিলে মনে করেন যে সেই পোকাগুলোর সাথে সাথে মারা যায়। এবং এটা হলো একটা ভায়োডিনের কাজ তো জানেনি, ভায়োডিন দিলে কি হয়, দুইটাই ভায়োডিন। তো আমি প্রথমে এটা কিনছিলাম, তো প্রভিন ভেট, এটা হলো অরিজিনালি গরু ছাগলের জন্যই আর কি ইনস্টল করা হয়েছে, আর মাঝখানেরটা হলো মানুষেরটা। তো আমি প্রথমে প্রভিন ভেটটা দিছি, দেওয়ার পরে এখন আমি বর্তমানে দিচ্ছি মানুষের এটা। মানুষের ভায়োডিনও মোটামুটি কার্যকর, কাজে লাগে। তো এখন হলেই হলো। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা দোয়া চাওয়া, সেটা হচ্ছে আমার চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পায় এবং আমার গরুগুলো যেন সুস্থ সবল থাকে বা সুস্থ সবল হয়ে যায়, এটাই হলো একটা দোয়া। তো এটাই হলো কথা। তো দেখতে পাচ্ছেন এটা হলো গরুর খাবার। আমি ভাই যেটা সত্য সেটা, আমি গরুকে এসিআই কোম্পানির ফিড খাওয়াই। যে দেখেন ফিড, মানে আমার তো ভেজাল ভালো লাগে না। তো শুধু ফিড তা না, ফিডের সাথে আরও কিছু ইম্পর্টেন্স খাবার আমি দিয়ে থাকি, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ জিনিসই দেখাবো। এটা হলো ভুট্টার গুঁড়া, আমি ভুট্টার গুঁড়াও দিয়ে থাকি ফিডের সাথে।
ফিডের সাথে ভুট্টার গুঁড়া দিই, আর ভুট্টার গুঁড়ার পাশাপাশি আরেকটা দামি খাবার দিই, সেটা হচ্ছে আমার আপনার সকলের প্রিয় খাবার, আমাদের খাবার না মানে গমের যে ভুসিটা, এটা দিয়ে থাকি। তো এটাই আমার গরুর খাদ্য খাবার। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, আবারও আপনাদের মাঝে হাজির হব। আর এটা হলো গুঁড়া। যাই হোক ভিউয়ার্স, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।